আচ্ছা, স্ক্রিন কি দেখতে পারতেছেন সবাই? জি, জি। কে এটা? বাংলাদেশ? তারপর কে এটা? কে এটা? এটা কি আমাদের স্টুডেন্ট? আইডি 15407। আপনার নাম এডিট করেন নাই কেন? ওকে, সো আমরা হচ্ছে সি এবং জাভার মধ্যে কম্পারিজন, এটা একেবারে শুরুর দিকে আমরা আলোচনা করছিলাম। তো এখানে এখানে লিখে আছে, আপনারা এটা দেখে নিন। আমরা একেবারে প্রথম ক্লাসে এটা আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? এবং ভেরিয়েবল সম্পর্কে তো আমরা এটা মোটামুটি পড়ছিলাম। লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, এটা এটা আমার এই স্লাইডে দেওয়া আছে, এই আগের স্লাইড গুলোতেও দেওয়া আছে। So, আজকে আমরা বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে জাভার কন্ট্রোল স্টেটমেন্ট গুলো। So, এইখানে এই স্লাইডে হচ্ছে আপনার ইফ এলস, তারপর হচ্ছে সুইচ, লুপ যেগুলো আছে সেগুলো আমরা বলবো। এগুলো আপনারা সি এবং সি প্লাস প্লাসে পড়ে আসছেন। তো আমরা জাস্ট দেখবো যে আমরা এগুলো জাভাতে কিভাবে ইউজ করা লাগে। সো মোটামুটি সিনট্যাক্স সবগুলোর সেমই, জাস্ট আমরা জাভাতে কিভাবে ইউজ করবো এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে জাভাতে আমাদের হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট আছে, ইফ এন্ড হচ্ছে সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে? So, এগুলোর সাথে তো মোটামুটি সবাই পরিচিত, তাই না? যেমন একটা ইফ স্টেটমেন্ট লেখার জন্য আমাদের যেটা করা লাগে, ইফ কিওয়ার্ডটা লেখা লাগে। ওকে, সো আমাদের আইএফ এই কিওয়ার্ডটা লেখা লাগে, দেন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার কন্ডিশনটা থাকে, এন এর ভিতরে হচ্ছে আমাদের একটা আমরা স্টেটমেন্ট গুলো লিখি সাধারণত এরকম হচ্ছে, প্রথমে ইফ থাকে, দেন এর ভিতরে একটা কন্ডিশন, দেন আমরা এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে স্টেটমেন্ট গুলো লিখি। সো এই ইফটা রান হবে কখন? যদি এই ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সেক্ষেত্রেই এটা এই ভিতরের যে ব্লকটা আছে এই ব্লকটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এরকমই তো নাকি? এখন ট্রু হওয়া মানে আমরা কি বুঝি? যেমন নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। সো আমরা হচ্ছে একটা ক্লাস নিছি, ইফ এক্সাম্পল। তো এখানে একটা মেইন মেথড আছে, এন্ড এখানে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে এজ নামে একটা ভেরিয়েবল, যেটা ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে? তো এখন এইখানে আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন, ইফ স্টেটমেন্টের জন্য একটা একটা প্রোগ্রাম লিখছি, সেটা কি? সেটা হচ্ছে যে ইফ ভিতরে একটা কন্ডিশন দিছি, কন্ডিশন হচ্ছে এইজ যদি 18 এর বেশি হয়, সেক্ষেত্রে এর ভিতরে যেটা আছে এই স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে এখন বলেন যে এটা কি এক্সিকিউট হবে নাকি হবে না? হবে।
হবে স্যার, কারণ লজিক তো ট্রু হবে 18 এর গ্রেটার দেন। হ্যাঁ, তার মানে হচ্ছে লজিক আমাদের ভিতরে যে কন্ডিশনটা আসে সেটা ট্রু হয়ে যাবে। সো ট্রু হওয়ার কারণে ভিতরে হচ্ছে এক্সিকিউট হবে। বাট আমরা এই যে এখানে যেটা ভেরিয়েবল দিচ্ছি এটা যদি 15 দিতাম সেক্ষেত্রে কি এক্সিকিউট হইতো? এই যদি আমরা 15 দিতাম, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি, বলেন আমাদের এই যে ভেরিয়েবলটা দেওয়া আছে এটাকে যদি আমরা 15 বানাই দিতাম সেক্ষেত্রে কি ইফের ভিতরে এই কন্ডিশনটা এক্সিকিউট হইতো কিনা? না। ভিতরে এই স্টেটমেন্ট এক্সিকিউট হতো কিনা? তো তখন দেখা যেত যে 15 is greater than 18, এটা কিন্তু আমাদের ফলস রিটার্ন করতে, তাই না? এটা আমাদের রিটার্ন করতে হচ্ছে ফলস, মানে জিরো অথবা ফলস, যেটা বল যেহেতু ফলস রিটার্ন করতো, সো এটা এর ভিতরে আর হচ্ছে ইফের এই ভিতরে এক্সিকিউট হইতো না। বুঝে গেল? সো এখন আমরা যদি মাল্টিপল কন্ডিশন দিতে চাই তাহলে আমরা কি ইউজ করি ইফের ক্ষেত্রে? মানে ইফ লিখে আমরা তো একটা কন্ডিশন লিখলাম, আমাদের যদি অনেকগুলো কন্ডিশন চেক করা লাগে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? সো আমরা ইফ এলস পড়ছি না? আপনারা ইফ এলস পড়ছেন কিনা আগে? জি স্যার, পড়ছি। হ্যাঁ, সো মাল্টিপল কন্ডিশন থাকলে আমরা ইফ এলস দিয়ে লিখতাম, প্রথমে ইফ দিয়ে একটা লিখতাম, তারপর এলস দিয়ে একটা লিখতাম, তাই না? যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে হচ্ছে ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করছি, দেন আবার এলস দিয়ে আরেকটা লিখছি, তারপরে এলস ইফ। যদি আমাদের এরকম অনেকগুলো কন্ডিশন চেক করা লাগে সেরকম যদি আরো মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতো সেক্ষেত্রে আমরা এলস দিয়ে দিয়ে লিখে একেবারে লাস্টেরটা আমরা এলস ইফ লিখতাম, তাই না? সো সেম ফরম্যাটে এখানে আমরা ফলো করব। প্রথমে ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন লিখবো, যদি এটা স্যাটিসফাই হয় সেক্ষেত্রে ইভেন নাম্বার হবে, মানে এর ভিতরে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমাদের এর এই যে এলস এর ভিতরে যে কোন স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা এক্সিকিউট হবে। যেমন এখানে একজনে বলছে নাম্বার হচ্ছে 13, নাম্বার হচ্ছে 13, নাম্বার নামে একটা ভেরিয়েবল নিছে যেটার ভ্যালু হচ্ছে 13। সো এখানে কন্ডিশন দিছে ইফ নাম, তারপর হচ্ছে মডুলাস অপারেশন, নাম মড টু ইকুয়ালস টু 0 হয়। মানে কি মডুলাস অপারেশনের কাজ কি বলেন তো? মড অপারেশনের কাজ কি? এই যে অপারেশনের কাজ কি? কথা বলেন। এই মডুলাস অপারেশনের কাজ কি? এটা কি জিনিসটা কি কেউ বলতে পারবেন? ইভেন নট চেক, জি, ইভেন নট চেক। এটা কি ইভেন অর চেক না তো? এটা এইটা তো একটা অপারেটরের কাজ কি? এটা ভাগশেষ বের করার জন্য ব্যবহার হয়। ভাগশেষ বের করার জন্য বের হয়, রাইট? সো এটা হচ্ছে বেসিক্যালি ভাগশেষটা আমাদের বের করে দেয়, মানে ভাগশেষ। তো নাম্বার এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ সেটা হচ্ছে আমাকে দিবে, ঠিক আছে? মডুলাস অপারেশন। আমার নাম্বারের ভ্যালু এখানে কত? 13। সো 13 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? ভাগশেষ কত আসবে? 6 দোকানে 12 আসবে না, ভাগশেষ আসবে কত? 1, ঠিক আছে? সো ভাগশেষ যেহেতু 1, তার মানে দেখবেন আমাদের যত ইভেন নাম্বার অড নাম্বার আছে, অড নাম্বার যতগুলো আছে সবগুলোর ভাগশেষ কিন্তু থাকে কত? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে 1। আর ইভেন নাম্বারের ভাগশেষ কত থাকে? 2 দিয়ে ভাগ করলে সবগুলোর জন্য 0। তার মানে আমরা বলতে পারি যে নাম্বারকে যদি আমরা 2 দিয়ে মডুলাস অপারেশন করি সেক্ষেত্রে যদি আমরা রেজাল্ট 0 পাই সেক্ষেত্রে এটা হচ্ছে ইভেন নাম্বার। আর যদি না পাই, 0 না পাই, সেক্ষেত্রে আমাদের কি থাকবে? ইভেন যদি না হয় তাহলে সেটা আলটিমেটলি কি নাম্বার হবে? অড নাম্বার। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? রেসপন্স করা লাগবে। জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সো এইভাবে আমরা অনেকগুলো আরো যদি অনেক, মানে এখানে তো 2টা কন্ডিশন দেওয়া ছিল, ইফ এলস দিয়ে লিখছিলাম। সো এরকম যদি আরো মাল্টিপল কন্ডিশন দেওয়া থাকে তাহলে প্রথমটাকে আমরা ইফ দিয়ে লিখবো, তারপরে এলস ইফ এভাবে লিখে একেবারে লাস্টেরটা এলস দিয়ে লিখবো, ঠিক আছে? সেম আগের মতোই সি প্লাস প্লাসে যেভাবে করছেন ওইভাবে। বুঝে গেল? এবং স্টেটমেন্টগুলো এবং প্রত্যেকটা ভিতরে এগুলো হচ্ছে স্টেটমেন্ট। ফরম্যাটটা একটু খেয়াল রাখেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে মান্থ, সাধারণত কি ডিসেম্বর মান্থ ইকুয়ালস টু যদি
12 হয়, 12 মানে হচ্ছে ডিসেম্বর, তারপরে মান্থ ইকুয়ালস যদি 1 হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো সাধারণত উইন্টার থাকে, ঠিক আছে। তারপরে মার্চ, এপ্রিল, মেতে হচ্ছে স্প্রিং থাকে, সামার, অটাম এরকম থাকে, ঠিক আছে। সো এখানে আমি মাল্টিপল অনেকগুলো চেক করতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমাকে কি করা লাগবে, প্রথমটা ইফ দিয়ে লিখবো, তারপর গুলো এলস, এলসিফ দিয়ে, লাস্টেরটা এলস দিয়ে লিখবো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে নেস্টেড ইফ। তার মানে হচ্ছে আমরা ইফ এর মধ্যে আবার ইফ লিখতে পারবো, সেটা লিখা যায় না, মানে একটা একটা ইফ কন্ডিশন, ইফ এর মধ্যে দেন হচ্ছে ভিতরে স্টেটমেন্টের জায়গায় আমরা আরেকটা ইফ লিখতে পারি কিনা, লেখা যায় এটা? জি স্যার যা। হ্যাঁ, so এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফস। সো তার মানে হচ্ছে আমরা একটা ইফ এর মধ্যে ভেতরে স্টেটমেন্টের জায়গায় যদি আবার ইফ লিখি, দেন সেটাকে বলবো হচ্ছে নেস্টেড ইফ, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে এইটা হচ্ছে আউটার, বাইরের ইফটা, যেমন ইফ ইকুয়ালস টু, ইফ আই ইকুয়ালস টু 10, দেন হচ্ছে এই ভিতরে যেটা আছে সেটা এক্সিকিউট হবে। ওকে ফাইন, দেখেন দেন স্টেটমেন্টের জায়গায় আমি আবার ইফ লিখছি, এই যে স্টেটমেন্টের যে অংশটুকু ছিল এখানে আবার ইফ লিখছি, তারপরে এটা হচ্ছে ইনার ইফ। সো এটা আউটার ইফ ছিল আর এটা হচ্ছে ইনার ইফ। সো তারপরে ইফ এর মধ্যে আবার ইফ লিখছি, তাই না? So এই জিনিসটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। সো আমাদের প্রোগ্রামে যদি এরকম লাগে কোথাও যে আমরা কোনো একটা ইফ ব্লকের মধ্যে, দেন সেখানে আবার ইফ দিয়ে মাল্টিপল জিনিস চেক করবো, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। কোথায় বুঝে গেল? যেমন আই ভ্যালু ইকুয়ালস টু যদি 10 হয়, সেক্ষেত্রে ভিতরে যাবে, এন্ড এখানে গিয়ে আবার চেক করবে যে এটা কি 20 এর থেকে বড় নাকি 100 এর থেকে বড়, এরকম বিভিন্ন মানে চেক আপনাদের প্রোগ্রাম যেভাবে করা দরকার সেভাবে অনুযায়ী আপনারা লজিকটা লিখতে পারেন। এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে সুইচ এন্ড হচ্ছে কেস স্টেটমেন্ট। তো সুইচ কেসের স্টেটমেন্টের যে সিনট্যাক্স, সেটা সি অথবা সি প্লাস প্লাসে যেভাবে করছেন সেম ভাবেই। যেমন আমরা একটা প্রথমে হচ্ছে মানে সুইচ কিওয়ার্ড ইউজ করব, দেন হচ্ছে কি এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিব। এই এক্সপ্রেশনটা সাধারণত আমরা দেখেন এক্সপ্রেশন এখানে লেখা আছে, সাইডে নোটও দেওয়া আছে, এক্সপ্রেশন মাস্ট বি অফ টাইপ বাইট, শর্ট, ইন্টিজার এন্ড হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। অর মানে বাইট হতে পারবে, শর্ট, ইন্টিজার অথবা ক্যারেক্টার হতে পারবে, হ্যাঁ। তারপরে স্ট্রিংও হইতে পারবে, ঠিক আছে। বাট এইটা কিন্তু ফ্লোট ভ্যালু হওয়া যাবে না, স্টেটমেন্টে কিন্তু ফ্লোট ভ্যালু অ্যালাউ না, ঠিক আছে। যেমন ইজ ভ্যালু স্পেসিফাই ইন কেস স্টেটমেন্ট মাস্ট বি ইউনিক কনস্ট্যান্ট। আচ্ছা, আর হচ্ছে এখানে কন্ডিশন হচ্ছে দুইটা, আমাদের সুইচের ভিতরে যে এক্সপ্রেশনটা দিব সেটা হচ্ছে বাইটে হবে, মানে ডেটা টাইপ হবে বাইট, শর্ট, ইন্টিজার, ক্যারেক্টার, হ্যাঁ, এন্ড হচ্ছে স্ট্রিং হইতে পারবে। এন্ড আরেকটা জিনিস বলা আছে যে এই যে কেস স্টেটমেন্টগুলো যে আমরা লিখবো, ইজ ভ্যালু স্পেসিফাইড ইন দ্য স্টেটমেন্ট মাস্ট বি ইউনিক। এই যে কেস স্টাডি দিয়ে আমরা এখানে কি লিখতেছি, ভ্যালু 1 কেস, ভ্যালু 2, এরকম ভাবে যতগুলো কেস লিখবো সেগুলোর ক্ষেত্রে ভ্যালুগুলো অবশ্যই ইউনিক হতে হবে, এই ভ্যালুগুলো ইউনিক হতে হবে, সেম হওয়া যাবে না। কোথায় বুঝতে পারছেন? যেমন আমরা ক্যালকুলেটর যখন বানাই, ধরুন আমাদের ক্যালকুলেটরে সাধারণত একেবারে নর্মাল একটা ক্যালকুলেটরে কতগুলো অপারেশন থাকে, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা ধরুন সেটার জন্য আমরা একটা ইউজারের থেকে আমি একটা ইনপুট নিব, ইনপুট নিয়ে সেটা আমরা কি টাইপ অপারেশন করতে সেটা লিখলাম, ঠিক আছে। এখানে আমরা কি টাইপ অপারেশন করব সেটা যদি আমরা ইউজার থেকে ইনপুট নেই, নিয়ে ধরুন সেটাকে আমরা অপারেটর নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমি সুইচ কেস ইউজ করতে পারি, সুইচের মধ্যে আমরা রাখলাম যে আমরা হচ্ছে কি টাইপ অপারেশন করতে পারি। এখন অপারেশনটা যদি অপারেশন এখানে দিলাম, এখন অপারেশনটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, হ্যাঁ, গুণ হতে পারে, ভাগ হতে পারে। দেন আমরা কেস স্টাডি লিখতেই পারি এভাবে যে কেস প্লাস যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা অপারেশন করব। তারপরে কেস সে যদি বিয়োগ করতে চায়, একটা বিয়োগের জন্য অপারেশন করব, ঠিক আছে। তারপরে কেস হচ্ছে আপনার হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য একটা, বুঝা গেল। তারপরে কেস দিয়ে লিখলাম হচ্ছে ডিভিশনের জন্য একটা। সো এরকম মাল্টিপল যখন কন্ডিশন থাকে সেগুলোকে আমরা এরকম সুইচ কেসের মধ্যে দিয়ে লিখতে পারি, ঠিক আছে।
ওকে, এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, সুইচ কেসের আরেকটা নাম এক্সাম্পল দেওয়া আছে, যেমন নাম্বার নামে একটা ভেরিয়েবল নিছে, সেটার ভ্যালুটা হচ্ছে 20। দেন এখানে আমরা হচ্ছে সুইচ কেসের মধ্যে এই নাম্বারটা দিছি, তার মানে এখানে আমরা যে ভ্যালুটা সেটা। এখন এইখানে অনেকগুলো কেস লেখা আছে। কেস 10, আমাদের নাম্বারের ভ্যালুটা 10 হলে কি হবে, নাম্বারের ভ্যালুটা 20 হলে কি হবে, নাম্বারের ভ্যালুটা 30 হলে কি প্রিন্ট হবে। এখানে যেহেতু নাম্বারটা 20 আমরা ডিফাইন করে দিছি, মানে এখানে বলে দিছি, সো এখানে কোথায় যাবে, কত নম্বর কেসে যাবে, 20 তে যাবে। 20 তে গিয়ে সিস্টেম আমাদের আউট প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে হচ্ছে 20। তার মানে এখানে আমাদের এই যে প্রোগ্রামটা লেখা আছে এটা হচ্ছে, এই প্রোগ্রামের আউটপুট কি আসবে বলেন তো, এই প্রোগ্রামের আউটপুট কি আসবে কেউ বলতে পারবেন? জাস্ট 20 লেখা আসবে। হ্যাঁ, 20 লেখা আসবে। এখন ধরেন আরেকটা ট্রিকি, এই সুইচ কেস স্টেটমেন্ট থেকে কিন্তু কিছু ট্রিকি কিছু জিনিস আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরেন আমরা এখানে এই যে প্রত্যেকটা সুইচ কেস যখন আমরা লিখবো, কেস স্টেটমেন্টের মধ্যে দেখেন ব্রেক লেখা আছে, প্রত্যেকটা জায়গায় ব্রেক লেখা আছে। সেই ব্রেকটা যদি আমরা না লিখি তাহলে ঝামেলা কি হবে, কি বলতে হবে? মানে আমরা এইখান থেকে ব্রেক, তাহলে ডিফল্টটাও প্রিন্ট হইতো। জি, তাহলে ডিফল্টটাও প্রিন্ট হইতো। তাহলে ডিফল্টটাও প্রিন্ট হইতো। ধরেন কোনোটার মধ্যে ব্রেক লেখা নাই, কোনোটার মধ্যে ব্রেক লেখা নাই, সেক্ষেত্রে আমাদের এই আউটপুটটা কি আসবে বলেন? মানে তাহলে এখানে তো সবগুলো ডিফল্টের কাজ, সবগুলোই প্রিন্ট করতেছে। আরেকটু খেয়াল করেন, এই ডিফল্টের কাজটা কি? ডিফল্টের কাজ হচ্ছে এই যে এখানে যে নাম্বারটা দিতেছি সেটা যদি কেস কোনো কেসের সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে আমাদের ডিফল্টটা প্রিন্ট হবে। কথা কি বুঝতে পারছেন? যেমন আমরা নাম্বারের ভ্যালু যদি 50 দিই, 50 দিই, তাহলে এখানে কেস 50 নামে কোনো কিছু আছে? 50 কেস নামে কিন্তু কিছু নাই। সো দেন হচ্ছে কোনটা প্রিন্ট হবে, দেন হচ্ছে এই ডিফল্টের মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমাদের কোনো কেসের সাথে যদি না মিলে, সেক্ষেত্রে সেটা ডিফল্টে গিয়ে প্রিন্ট হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ব্রেক যদি আমরা না দিই কোনোটা, আচ্ছা ব্রেকের কাজ কি বলেন তো, ব্রেক কিওয়ার্ডের কাজ কি? অপারেশনটাকে থামায় দেওয়া। মানে আমরা ধরেন আমাদের যদি একটা ফর লুপ থাকে, ফর লুপে কোনো জায়গায় যদি ব্রেক পায়, তার মানে ওই লুপ থেকে বের হয়ে যাবে। মানে কোনো একটা, মানে যেগুলো হচ্ছে আমাদের সেটা লুপ হইতে পারে, তার মানে এখানে সুইচ কেসের যে ইয়েটা আছে, কোনো জায়গায় ব্রেক পাওয়া মানে এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে। কোথায় বুঝতে পারছেন? এই সুইচ কেস আর এক্সিকিউট করবে না, এখান থেকে সরাসরি বের হয়ে সুইচ কেসের পরে আরো কোনো যদি স্টেটমেন্ট থাকে সেগুলো রান করবে। বুঝে গেল? মানে ওই ব্লক থেকে বের হয়ে যাবে, যে ব্লকে বর্তমানে আছে সেখান থেকে বের হয়ে যাবে। সেটা হতে পারে সুইচ কেস, সেটা হতে পারে ফর লুপ, অথবা অন্য কোনো ব্লক থাকলে যেখানে ব্রেক পাবে সেখান থেকে বের হয়ে যাবে। বুঝে গেল? তাহলে এখানে ব্রেক দেওয়ার কারণ কি, ব্রেক দেওয়ার কারণ হচ্ছে ধরেন আমার এখানে নাম্বার 20 দেওয়া, সো আমি 20 কেসে যাব, গিয়ে এখানে 20 প্রিন্ট করে আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাবো, এই সুইচ কেস থেকে বের হয়ে যাবো। মানে এইটা হচ্ছে সুইচ কেসের লাস্ট, এই যে এটা। তার মানে এই এতটুকু পর্যন্ত আর আমরা কোনো কিছু প্রিন্ট করবো না, এরপরে থেকে যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেটা এক্সিকিউট করা শুরু করবো। বুঝতে পারছেন? এখন যেহেতু আমরা কেস এখানে ডিফাইন করে দিতেছি 20, সো 20 এর জন্য যেটা এক্সাক্ট সেটা প্রিন্ট করে যাতে এখান থেকে বের হয়ে যেতে পারে, বা সেটা এক্সিকিউট করে যাতে বের হয়ে যেতে পারে, এর জন্য প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা কেসের মধ্যে আমাদের ব্রেক দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে? এখন ব্রেকটা না দিলে আসলে আউটপুটটা কেমন হবে সেটা ডিফল্ট যদি বলেন। হবে। এই এক্স্যাক্টলি এই জাস্ট ব্রেক ওয়ার্ড গুলো নাই এখান থেকে, সেক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে এটা বলুন তো এই প্রোগ্রামে। স্যার ডিফল্ট আর ডিফল্ট ডিফল্ট মানে ইয়ে করে বলেন, মানে এটা আসবে নট ইন 10, 20 or 30, এটা আসবে আউটপুট। জি স্যার। সবাই কি একসাথে একমত? টোয়েন্টি 30, নট ইন 10, 20 or 30, এই তিনটা হবে। ওকে, এই তিনটা হবে। এটার সাথে কে কে? বাকিরা দুইটার মধ্যে কোনটা? একজন বলছে ডিফল্ট এটা হবে, আর একজন পরেরটা স্যার 20, 30 এন্ড হচ্ছে নট ইন 10, 20 and 30। এই কোশ্চেনটা কিন্তু চাকরি পরীক্ষাতে মাঝে মাঝে আসে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আসে। সো সুইচ কেসে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি, ব্রেক কিওয়ার্ড যদি না ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যেইখানে ম্যাচ পাবো, মানে ধরুন এই যে এখানে 20, আমাদের নাম্বারের ভ্যালু 20 হওয়ার কারণে কেস কততে যাবে, 20 তে যাবে সরাসরি। সো যেইখানে ম্যাচ পাবে সেইখান থেকে শুরু করে পরের নিচের সবগুলো হচ্ছে এক্সিকিউট করবে, নিচের সবগুলা এক্সিকিউট করবে। কোথায় বোঝা গেল? তাহলে এখানে 20 প্রথমে যাবে হচ্ছে কেস 20, সেখানে গিয়ে হচ্ছে আমাদের 20 প্রিন্ট করবে এবং নিচের সবগুলা এক্সিকিউট করবে, কারণ আমরা এখানে ব্রেক স্টেটমেন্ট
ব্রেকেট স্টেটমেন্ট না দেওয়ার কারণে যে এখানে ম্যাচ পাইতেছে এরপরে সবগুলো এক্সিকিউট করবে। আর যদি এখানে ব্রেক দিয়ে দিতাম তাহলে আমি সরাসরি সুইচ থেকে বের হয়ে যেতাম, বের হয়ে গিয়ে নিচেরগুলো প্রিন্ট করতাম। বুঝে গেল? যেহেতু ব্রেক দেয় নাই কোনোটাতে, তো তার মানে প্রথমে হচ্ছে 20 প্রিন্ট করবে, তার নিচে যেগুলো আছে সবগুলো প্রিন্ট করবে। নিচে কি আছে 30 আছে, 30 প্রিন্ট করবে, এন্ড ডিফল্টের জন্য তো এইটাও প্রিন্ট করে দিবে। বুঝে গেল? বুঝতে পারছেন? সবাই বুঝছেন কিনা? তার মানে আউটপুট হবে 20 30 এন্ড হচ্ছে ডিফল্টের যেটা আছে সেটা। ঠিক আছে? হ্যাঁ, এটাই এখানে লেখা আছে যে ব্রেকটা হচ্ছে অপশনাল। ব্রেকটা না দিলে কিন্তু আমাদের সুইচ কেসের যে ইয়েটা সিনট্যাক্স আছে সেটাতে কোনো ঝামেলা নেই, সুইচ কেস কিন্তু ঠিকই রান করবে। তো ব্রেক যদি আমরা না দিই, ওমিট করে দিই, সেক্ষেত্রে এক্সিকিউশন উইল কন্টিনিউ অন ইনটু দ্য নেক্সট কেস, নেক্সট কেসটা এক্সিকিউট হবে। ঠিক আছে? এরকম এখানে দেওয়া আছে, যেমন এই যে এখানে সেম এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। যেমন আমাদের যদি ব্রেক সবগুলো থেকে আমরা উঠাই দিই, সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে 20 30 not in 10 20 and 30। ওকে, আমরা যদি চাই সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সুইচ কেসের মধ্যে আমরা চাইলে সুইচ কেস ব্রেক স্টেটমেন্ট অপশনাল। ওকে, এইখানেও একটা দেওয়া আছে, এইখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে। কেউ বলেন তো এই এক্সাম্পলের আউটপুট কত আসবে? দেখেন এইখানে আমরা সুইচ কেসের মধ্যে আমরা আগে যেমন আয়ের ভ্যালুটা ফিক্স করে দিয়েছিলাম, এইভাবে লিখছিলাম ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু এত, নাম্বার মানে হচ্ছে এখানে যেহেতু আই ইউজ করছি, সো আমরা আগের মতো যদি করি ইন্টিজার আয়ের ভ্যালুটা আমরা ফিক্স করে দিয়েছিলাম আই ইকুয়ালস টু 5। সেক্ষেত্রে এখানে 5টা না দিয়ে এখানে আয়ের ভ্যালুটা আমরা কিভাবে দিতেছি, একটা লুপ নিয়ে কতবার দিতেছি, বা আই থেকে আই ইকুয়ালস টু 0 থেকে লেস দ্যান 12, মানে 11 বার হচ্ছে আমরা আয়ের ভ্যালু দিচ্ছি। প্রথমে আয়ের ভ্যালু 0 দিতেছি, তারপরে আয়ের ভ্যালু 1 দিচ্ছি, এইভাবে 11 বার হচ্ছে এটা রান হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কত হবে বলেন? দেখেন, সো আমরা জাভাতে যাই করবো, প্রথমে কিন্তু আমাদের একটা ক্লাস নিয়ে আনা লাগবে এবং অবশ্যই একটা মেইন মেথড নিয়ে আনা লাগবে। সো এক্স্যাক্টলি এই কাজটাই করছি, প্রথমে একটা ক্লাস নিয়ে নিছি, দেন একটা মেইন মেথডের মধ্যে আমরা এই কাজটাও করছি। ঠিক আছে? এখন বলেন এটার আউটপুট একটু চিন্তা করে বলেন, এটার আউটপুট কত কি আর? আপনারা কি দেখতেছেন? জি স্যার। বলেন আউটপুট কি আসতে পারে? I is less than 5. এখানে তিনোটাই প্রিন্ট হবে। বলেন। Sir, I is less than 5. শুধু আই ইজ লেস দেন 5? তিনোটাই প্রিন্ট হবে। তিনোটাই প্রিন্ট হবে, হ্যাঁ তিনোটাই প্রিন্ট হতে পারে। কেন তিনোটাই প্রিন্ট হবে?
যখন ইন্ডেক্স হচ্ছে 4 যাবে তখন হচ্ছে ওই 5 এর এটা প্রিন্ট হবে, যখন 9 যাবে তখন কেস 9 প্রিন্ট হবে, আর যখন হচ্ছে ইন্ডেক্স 9 উপরে যাবে তখন হচ্ছে ডিফল্টটা প্রিন্ট হবে। নয়ের উপরে দিলে ডিফল্ট। দেখেন এখানে কিন্তু সবগুলোর মধ্যে ব্রেক স্টেটমেন্ট দেওয়া নেই। আর একেবারে শুরুতে আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 0, তাই না? তার মানে সুইচ করবে কোথায়? কেস কত নম্বরে সুইচ করবে? 0-তে নাকি? জিরোতে। যেমন এখানে এখানে যদি খেয়াল করেন, প্রথমে একেবারে আয়ের ভ্যালু শুরু হয়েছে কত? i equals to 0 থেকে i is less than i plus plus। সো প্রথমে আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু 0। সো প্রথমে আয়ের ভ্যালু যদি 0, তাহলে সুইচের এই যে এখানে সুইচের মধ্যে একটা i লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, তা আয়ের ভ্যালু হচ্ছে 0। তার মানে সুইচ করবে কত নম্বর কেসে? কেস নাম্বার 0-তে নাকি? সো কেস নাম্বার 0-তে এখানে কিছু লেখা আছে? এখানে কিছু লেখা আছে? নো স্যার। নাই। কিন্তু এখানে কিন্তু ব্রেকও নাই, ব্রেক স্টেটমেন্টও কিন্তু নাই, কিছু লেখাও নাই, ব্রেকও নাই। তার মানে এখানে আই সুইচ যখন 0-তে করবে কিছু নাই, কিছু লেখা নাই, মানে এক্সিকিউট করার কিছু নাই। দেন পরেরটাই চলে যাবে, যেহেতু ব্রেক নাই। কেস 1-এ যাবে, এখানেও কিছু নাই, কেস 2-তে যাবে, 3-তে যাবে, 4-তে যাবে। 4-তে গিয়ে সে প্রিন্ট করবে i is less than 5। তার মানে i is less than 5 একবার প্রিন্ট হবে, ঠিক আছে? প্রিন্ট হওয়ার পরে দেখেন এখানে ব্রেক স্টেটমেন্ট আছে, তার মানে এখানে তখন হচ্ছে i থেকে বের হয়ে যাবে। কোথায় বুঝে গেল? তখন এই সুইচ থেকে বের হয়ে যাবে। এখন সুইচ থেকে বের হয়ে আবার কোথায় যাবে? আবার এই লুপের মধ্যে যাবে। লুপের মধ্যে গেলে আয়ের ভ্যালু 1 বাড়বে। আয়ের ভ্যালু 1 বাড়ার পরে আমার আয়ের ভ্যালু ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে সুইচের মধ্যে আসবে হচ্ছে 1। 1 হলে আবার কোথায় যাবে? কেস নাম্বার 1 এ যাবে। কেস নাম্বার 1 এ গিয়ে দেখবে এখানে প্রিন্ট করার কিছু নাই, বাট ব্রেক স্টেটমেন্ট নাই। সো এর পরেরটাতে যাবে, এর পরেরটাতে যাবে, পরেরটাতে গিয়ে আবার কি i is less than 5 তে প্রিন্ট করবে। কোথায় বুঝতে পারছেন? তারপরে ব্রেক করবে। তাহলে এইভাবে হচ্ছে কি প্রিন্ট হবে? এইভাবে তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে i is less than কতবার প্রিন্ট হবে? 1 2 3 4 5 5বার। কেন? কারণ হচ্ছে দেখেন i 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে, ঠিক আছে? যখন 5 পাবে, যখন 5 পাবে, 5 নামে কোনো কেস আছে? 5 নামে কিন্তু কোনো কেস নাই। তার মানে 5 এর জন্য কোনটা প্রিন্ট হবে? ডিফল্ট এটা প্রিন্ট হবে। ডিফল্ট কোনটা? দেখেন কেস 5 নামে কিছু নাই। সো এখানে i ভ্যালু যখন 5 হয়ে যাবে তখন কিন্তু ডিফল্ট এটা প্রিন্ট হবে। সো ডিফল্টে কি আছে? ডিফল্টে i is 10 or more। সো এর জন্য i is 10 or more প্রিন্ট হবে। I is less than 10. Okay. আচ্ছা, তো এখানে আইস দেখেন তার আগে কিন্তু আবার একটা ব্রেক স্টেটমেন্ট থাকার কারণে প্রথমে আই পর্যন্ত i 0 1 2 3 4 এর জন্য হচ্ছে i is less than 5 প্রিন্ট হবে। তারপর একটা ব্রেক স্টেটমেন্ট আসার কারণে পরেরগুলো তো প্রিন্ট হবে না। দেন হচ্ছে 5, এখানে কি 5টা বাদ পড়ছে নাকি? বুঝতেছি না। i is less than 5 less than 10। কেস 5 এর জন্য এখানে হয়তো একটা লাইন বাদ পড়ছে আর কি। সো এখানে মনে হয় কেস 5 আছে, ঠিক আছে? সো তার মানে 5 এর জন্য কিন্তু কি হবে? দেখেন 5 এর এখানে যাবে, কিছু নাই। সো 6 7 8 9, দেন হচ্ছে 10 9 এরটা প্রিন্ট হবে i is less than 10। দেন 6 এর জন্য আবার কি প্রিন্ট হবে? i is less than 10। 8 এর জন্য সেম ভাবে less than 10, 9 এর জন্য সেম ভাবে less than 10, আর 10 এর জন্য যেটা আছে সেগুলোর জন্য i is 10 or more হচ্ছে প্রিন্ট হবে। এটা আপনারা যেটা করবেন, এটা একটু ইয়ে করবেন, সবাই এটা একটু রান করে কোন ইয়েতে দেখবেন কত আসে। এখানে পুরো আউটপুটটা মনে হয় দেওয়া নেই। বুঝতে পারছেন? এটা একটু রান করে দেখবেন। না, ঠিক আছে। দেখেন i is less than 10 কয়বার প্রিন্ট হবে? এটা দেখেন লাস্টে 2বার প্রিন্ট হয়েছে। এটা কেন 2বার প্রিন্ট হয়েছে বলেন তো? স্যার একবার হয়েছে ব্রেক না থাকার কারণে, আরেকবার হয়েছে যখন বেশি হয়ে গেছে তখন। না, এই i is less than i is 10 or more, এই যে এটা i is ডিফল্টের যে ভ্যালুটা i is 10 or হচ্ছে more, এটা।
লাস্টের 10 আর 11 ইন্ডেক্সের জন্য ডিফল্ট অফ হ্যাঁ হয়ে গেছে। রাইট রাইট। সো এখানে দেখেন কেস নাম্বার 9 পর্যন্ত দেওয়া আছে, বাট আয়ের ভ্যালু কত পর্যন্ত দিতে পারবে? আয়ের ভ্যালু 10 11 পর্যন্ত যাবে। হ্যাঁ, এই যে এই দুইটার জন্য 10 আর 11 এই দুইটার জন্য তো নাই। সো এই দুইটার জন্য যেহেতু নাই, সো এটার জন্য হবে কত? লাস্টের দুইটা প্রিন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখেন 1 থেকে 5 এর জন্য মানে আয়ের ভ্যালু 0 থেকে হবে কত, মানে আয়ের ভ্যালু 0 থেকে 11 পর্যন্ত হতে পারবে। So, 1 থেকে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত যেটা আছে আমার টোটাল 5 বার প্রিন্ট হবে হচ্ছে i is less than 5। দেন হচ্ছে 6 7 8 9 5 6 7 5 6 5, 0 থেকে 4 এর জন্য 5 বার প্রিন্ট হবে হচ্ছে i is less than 5 and 6 5 6 7 8 9 এই পাঁচটার জন্য প্রিন্ট হবে i is less than 10। দেন এখানে ব্রেক স্টেটমেন্ট আছে, সো নিচে এগুলো এক্সিকিউট হবে না। এন্ড লাস্টে গিয়ে 10 আর 11 এর জন্য প্রিন্ট হবে হচ্ছে i is 10 or হচ্ছে more। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন সবাই? কোন ডাউট আছে এটা নিয়ে? কারো ডাউট আছে এটা? না বুঝে বলেন। নো স্যার। 7 এর জন্য 6 এর জন্য 7 এর জন্য 8 এর জন্য কি প্রিন্ট হবে বলুন তো? 6 এর জন্য মানে 7 এর জন্য কেন i is less than 10 প্রিন্ট হবে? i গুলো যখন 7 হবে তখন কত প্রিন্ট হবে? ডিফল্ট। কেন ডিফল্ট কেন প্রিন্ট হবে? যেহেতু 7 ও আচ্ছা 7 কেসে তো যেহেতু কিছু পাচ্ছে না। 7 এর জন্য পাবে না কেন? 7 কেস আছে না? কিছু এক্সিকিউশন নাই। কেস 7 আছে কিনা? জি হ্যাঁ, কেস 7 এর মধ্যে কিছু আছে? না কিছু নাই, বাট এখানে কি ব্রেক লেখা আছে? না। ব্রেক লেখা নাই, তাহলে কি করবে? এর পরের কেসে যাবে। হুম ঠিক আছে, ব্রেক লেখা না থাকলে কি হয়? অনেকটাই যাবে। পরেরটাই যাবে, যতক্ষণ পর্যন্ত ব্রেক না পাবে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করতে থাকবে। তাহলে 7 যখন যাবে 7 এর মধ্যে কিছু নাই, কিছু প্রিন্ট করবে না, ব্রেকও নাই, তার মানে পরেরটা যাবে 8 এ যাবে। 8 এ কিছু আছে? না। নাই, বাট ব্রেকও তো লেখা নেই, তাহলে কোথায় যাবে? 9 এ যাবে। ঠিক আছে, 9 এ গিয়ে কি লেখা? 9 এ গিয়ে দেখবে যে এখানে লেখা আছে i is less than 10, সো এটা প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পরে ব্রেক পাবে, সো দেন হচ্ছে এই সুইচ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যায় কি করবে? বের হয়ে আবার লুপের মধ্যে চলে যাবে। লুপের ভ্যালু i এর ভ্যালু 1 প্লাস প্লাস করে i এর ভ্যালু 8 করে দিবে। দেন হচ্ছে 8 এ যাবে, সুইচ কেস নাম্বার 8 এ যাবে। 8 এ গিয়ে কিছু পাবে না, প্রিন্ট করবে না, বাট ব্রেক নাই। 9 এ যাবে, 9 এ গিয়ে আবার প্রিন্ট করবে কি i is less than 10, আবার ব্রেক করবে। কোথায় বুঝে গেল? দেন হচ্ছে 9 এর জন্য যাবে, 9 এর ভ্যালু 1 বাইরে 9 হয়ে যাবে। দেন 9 এর জন্য কি প্রিন্ট করবে? কেস 9 এ আছে হচ্ছে i is less than 10, এটা প্রিন্ট করে ব্রেক করে দিবে, মানে সুইচ থেকে বের হয়ে আবার লুপের মধ্যে যাবে। লুপে গিয়ে আর ভ্যালু 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে কোথায় যাবে? 10 এর জন্য কোনো কিছু আছে? নাই, তাহলে ডিফল্ট তখনই প্রিন্ট হবে যখন হচ্ছে কোনো কেস তার নামে লেখা নেই। কোনো একটা ভ্যালুর জন্য সেই কেস যদি না পায় সেক্ষেত্রে ডিফল্টটা প্রিন্ট হবে। কোথায় বুঝতে পারছেন? তার মানে 0 বলেন, 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, সবগুলোর জন্য প্রিন্ট হবে i is less than 5, দেন ব্রেক করে দিবে। ঠিক আছে, দেন 5 6 7 8 9 এটার জন্য প্রিন্ট হবে i is less than 10। এখানে কেস 5 নামে একটা জিনিস বাদ দিয়েছে। ঠিক আছে, আর 10 এবং 11 জন্য প্রিন্ট হবে it is 10 or more। স্যার কেস 5 এ কি হচ্ছে ডিফল্টের ওটা প্রিন্ট হবে? এখানে একটা লাইন বাদ গেছে, CASC কেস 5 লিখে ডট হবে। তো ওটার ভ্যালুটা তখন ডিফল্ট আর প্রিন্ট হবে না, তখন কি প্রিন্ট হবে? তখন হচ্ছে I is less than 1 is less than 10। হ্যাঁ, i is less than 10 এটা প্রিন্ট হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, এটাই দেখেন 5 বার হচ্ছে i is less than 5 প্রিন্ট হয়েছে, তারপরে 5 বার i is less than 10, তারপর হচ্ছে 2 বার i is 10 or more, i is 10 or more। এরকম এখানে আরো কিছু স্টেট এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমরা চাইলে আচ্ছা এখানে নেস্টেড সুইচ স্টেটমেন্ট, নেস্টেড ইফ যেমন বললাম, ইফ এর মধ্যে আবার হচ্ছে if,
সো এখানে চাইলে সুইচের মধ্যে আবার সুইচ কেস ইউজ করতে পারি, সুইচ কেসের মধ্যে আবার সুইচ কেস ইউজ করতে পারি। যেমন এখানে একটা উপরে একটা সুইচ আউটার সুইচ ইউজ করছে, এন্ড ভিতরে এই সুইচের মধ্যে একটা কেস 1 এর মধ্যে আবার সুইচ কেস ইউজ করছে, কেস 2 আবার নট এর। তাহলে একটা কেসের মধ্যে আবার সুইচ কেস ইউজ, সো এটাকে বলা হচ্ছে নেস্টেড সুইচ, ঠিক আছে। সো আমরা চাইলে এভাবে লিখতে পারবো সেম জিনিসই, জাস্ট এটা একটা সুইচের মধ্যে আবার একটা সুইচ ইউজ করছে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ইটারেশন স্টেটমেন্টের ক্ষেত্রে যদি যাই, এবং এখানে আমাদের কি কি আছে, বিভিন্ন লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডো হোয়াইল লুপ। ওকে ফাইন। সো আমরা ফর লুপের স্টেটমেন্ট সাধারণত কিভাবে লিখি, সো ফর কোড কিওয়ার্ডটি ইউজ করি, দেন আমরা এখানে একটা ইনিশিয়ালাইজেশন, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করি, তারপর সেমিকোলন দিয়ে হচ্ছে কন্ডিশন লিখি, কন্ডিশনের পরে একটা সেমিকোলন দিয়ে আমরা লিখি হচ্ছে ইনক্রিমেন্ট, তাই না। দেন এর ভিতরে যেটা থাকে সেটা আমরা হচ্ছে এক্সিকিউট করি, এখান থেকে স্টেটমেন্ট। সো সেম ফরম্যাট সিনট্যাক্সটা আমরা এখানে ইউজ করব। যেমন এখানে খেয়াল করেন, এই যে একটা ফর লুপের মধ্যে একটা एग्जांपल দেওয়া আছে। সো ফর i equals to 1, প্রথমে ইনিশিয়ালাইজ করে নিলাম ভ্যালু, দেন এখানে একটা কন্ডিশন দিলাম i is less than or equal 10, দেন হচ্ছে i plus plus, দেন হচ্ছে এই ভিতরে আমরা এই হচ্ছে স্টেটমেন্ট লিখে দিলাম। তাহলে এখানে এই যে system.out.i এটা কতবার হচ্ছে রান হবে, i এর ভ্যালু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, যেহেতু স্টেট কন্ডিশন দেওয়া আছে less than or equal to 10। বুঝতে পারছেন? সো ফর লুপ ইউজ করতে আমরা সাধারণত ফর লুপ ইউজ করি। সো এখানে সিনট্যাক্স দেওয়া আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আচ্ছা, কেউ একটু বলেন তো যে আমরা এখানে ফর লুপের এই যে এখানে যদি আমরা সেমিকোলন দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসবে বলেন তো? কেউ কি বলতে পারবেন এটা? Anyone? আমরা যদি এভাবে লিখি ফর i equals to 1, i is less than i is less than equal to 10, যেটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। তারপরে একটা সেমিকোলন দিয়ে হচ্ছে আমি লিখলাম হচ্ছে i প্লাস প্লাস, দেন যদি আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, দেন এখানে ভিতরে যেটা লেখা আছে সেটাই করে দিই, সিস্টেম ডট আউট, এটা যেটা লেখা সেক্ষেত্রে আমাদের আউটপুট করতে হবে, বলুন তো এনিওয়ান? আমি আমি বলতে পারবেন? স্যার রামেমের সাউন্ড ইস্যু হচ্ছে। আচ্ছা, আর কেউ বলতে পারবেন সেমিকোলন দিলে কি হবে? ওকে, এটা করে দেখবেন সেমিকোলন দিলে কি হয়, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ট্রিকি কোশ্চেন মাঝে মাঝে দু একটা আসে। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে যদি আমরা এই যে ইনিশিয়ালাইজেশন যে জায়গাটা আছে সেখানে আমরা চাইলে মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন এখানে দেখেন আমরা আগের কন্ডিশন এখানে লিখছি a equals to 1, একটা মাত্র ভ্যালু ছিল, তাই না, একটা মাত্র ভেরিয়েবল নিয়েছিলাম আমরা। সো আমরা চাইলে কিন্তু এখানে মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল কন্ডিশনও দিতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেখেন a equals to 1, তো যখন মাল্টিপল ভেরিয়েবল একবারে লিখবো, ইনিশিয়ালাইজেশন যখন দুইটা করবো সেক্ষেত্রে আমরা কমা দিয়ে লেখা লাগবে। যেমন a equals to 1, b equals to 4, এটা আমরা ইনিশিয়ালাইজ করছি a এবং b এর ভ্যালুটা, এগুলো এর জন্য আমরা এখানে কমা দিয়ে দিয়েছি, দেন সেমিকোলন, দেন হচ্ছে একটা কন্ডিশন a is less than 5, দেন এইখানে আবার ইনক্রিমেন্টের যে অংশটা আছে সেখানে আমরা দুইটা ইউজ করছি। এইভাবে চাইলে আমরা কমা দিয়ে এইভাবে মাল্টিপল ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি, ঠিক আছে। এইভাবে লেখা যায় আর কি। সো সিনট্যাক্স হচ্ছে কমা দিয়ে লেখা। এখানে আরো কিছু ভেরিয়েবল লুপের কিছু ভেরিয়েশন দেওয়া আছে। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন
এখানে দেখেন সো নট ডান। সো ডানের ভ্যালুটা কি এখানে এখানে কি করব, সো ডান নামে একটা বুলিয়ান টাইপের একটা আমরা নিছি, ভেরিয়েবল নিছি, যেটা প্রথমে আমরা ফলস করে দিছি। তাহলে এটা যদি ফলস হয়, আর এখানে আমরা ফর লুপের মধ্যে লিখছি যে এই যে কন্ডিশন হচ্ছে ডানের আগে নট চিহ্ন দেয়া, না কি মানে হচ্ছে এটা এই নট চিহ্ন দেয়া মানে কি ফলস বোঝাচ্ছে। সো এই ডানটা যদি ফলস হয়, মানে এখানে যেটা থাকবে ডানের ভ্যালুটা যেটা থাকবে সেটা উল্টা। নট মানে কি কারণ মনে আছে, নট 1 মানে হচ্ছে 0, মানে ট্রু এর নট হচ্ছে ফলস আর ফলস এর নট হচ্ছে ট্রু। তাহলে এখানে আমরা প্রথমে বলছি ডানের ভ্যালু হচ্ছে ফলস, এখানে নট ডান, এটা মানে কি তাইলে এটা মানে কি ট্রু। হ্যাঁ, তো এটা যদি ট্রু হয় সেক্ষেত্রে আমার কন্ডিশন যাবে। তার মানে এইটা তো সবসময় আজীবনে ট্রু হইতে থাকবে না, বলেন তো আজীবনে ট্রু কিনা? আয়ের হলে যতই বড় কন্ডিশনে কি আমরা একটা ফর লুপকে মানে থামাই কি হবে, কন্ডিশন দিয়ে দিত নাকি যে এর ভ্যালু 10 এর বেশি হতে পারবে না। কিন্তু এইখানে দেখেন এই যে লুপটা আছে, এই লুপটা এখানে কখনো কি থামানো যাবে? যদি আমরা ভিতরে যদি কোনো জায়গায় দেখেন এটা, এই যে দেখেন ভিতরে যদি আমরা এই ডান টুটা না লিখতাম, এটা কি সবসময় চলতো না? কারণ ডানের ভ্যালু সবসময় ট্রু হতো, সবসময় ভিতরের স্টেটমেন্ট এক্সিকিউট হতো। এই যে এটাকে আমরা থামাবো কি হবে, এই লুপটা থেকে আমরা এক্সিট নিব কি হবে? এই লুপটা থেকে এক্সিট নেওয়ার জন্য এই ভিতরে দেখেন আবার স্টেটমেন্টের মধ্যে লিখে দিয়েছি ডান ইকুয়ালস টু ট্রু। তো প্রথমবার যখন হচ্ছে লুপটা চলবে আই ভ্যালু 1 এন্ড ডানের ভ্যালু ফলস, বাট ফলস এর নট হচ্ছে ট্রু, সো ট্রু এর জন্য ভিতরে এক্সিকিউট হবে। এক্সিকিউট হয়ে কি হবে, কিছু একটা প্রিন্ট করলো, যদি হ্যাঁ দেন হচ্ছে কি হচ্ছে এই যে প্রিন্ট করার পরে আমরা ডানের ভ্যালুটা আবার ট্রু করে দিচ্ছি, তার মানে ডান তখন ট্রু হয়ে গেছে। দেন যখন আবার এই লুপের মধ্যে যাবে তখন ডানের ভ্যালু ট্রু, তাহলে ট্রু এর আগে আবার একটা নট আছে, তার মানে এটা ফলস হয়ে যাবে, তখন আর এই লুপের মধ্যে যাবে না। কোথায় বুঝতে পারছেন? এইভাবে আমরা চাইলে লুপটা থেকে এক্সিট নিতে পারি, সরাসরি এখানে কন্ডিশন না লিখে। ঠিক আছে? আর আমরা চাইলে এই যে অংশগুলো আছে, তিনটা অংশ, ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই অংশগুলোতে আমরা ইনক্রিমেন্টের অংশ বলেন, তারপরে ডিক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজের অংশগুলো কিন্তু চাইলে ফাঁকা রাখতে পারি। যেমন এইখানে দেখেন এই ফর লুপটার মধ্যে ফাঁকা রাখছে, এই অংশটুকু ফাঁকা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা ফাঁকা রাখলেও আমার লুপ কিন্তু এক্সিকিউট করবে। বুঝে গেল? এটা কিন্তু লুপ কিন্তু ঠিকই এক্সিকিউট করবে, আমার কোনো এরর দিবে না। আমরা চাইলে এমটি রাখতে পারি। এখানে কিছু ভেরিয়েশন দেওয়া আছে, যাই হোক। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ধরেন এখানে আমরা একটা লুপ যদি যখন চালাইলাম, একটা ধরেন আমরা একটা এরে নিছি অথবা আমাদের একটা কালেকশন আছে, কোনো কিছু যে কোনো কিছুর একটা কালেকশন আছে, এটা হতে পারে এরে অথবা কালেকশন। এখন এই এরে অথবা কালেকশন একটা এরেকে যদি আমরা ধরেন ট্রাভার্স করতে চাইতেছি, তাহলে এর ভ্যালু যদি মনে করেন যে আমার 10 সাইজের একটা এরে আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে ট্রাভার্স করতে পারি? ফর লুপের মধ্যে ট্রাভার্স করতে পারি। ফর লুপের জন্য যদি আমি ট্রাভার্স করতে চাই, তাহলে আমাকে এইভাবে সেম আগে ওয়েতে লেখা লাগবে, ফর i ইকুয়ালস টু 0, i লেস দেন হচ্ছে কত 10 এর জন্য 10, অথবা যদি সাইজ 100 হয় তাহলে i লেস দেন 100, তারপর কি, তারপর হচ্ছে i প্লাস প্লাস, তাই না? তারপর i প্লাস প্লাস হচ্ছে এইভাবে আমাদের i প্লাস প্লাস লেখা লাগবে। এভাবে তো লিখছি নাকি, i প্লাস প্লাস। সেম ওয়েতে এখন এই জিনিসটাকে আমরা আরো সহজে কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এই লুপটাকে আমরা আরো সহজে লিখতে পারি কিভাবে? যদি আমাদের কোনো কালেকশন থাকে, যেমন একটা এরে আছে, এর সাইজ 100 অথবা এর সাইজ আমরা জানি না, সেক্ষেত্রে আমরা ফর লুপ কিভাবে চালাবো? ধরেন একটা এর সাইজ আমি জানি না, সেক্ষেত্রে আমি আমার ফর লুপ কিভাবে চালাবো? তাহলে প্রথমে এরটার হচ্ছে সাইজ বের করে নেওয়া লাগবে, দেন বের করে আমার কন্ডিশন দেওয়া লাগবে যে এটার সাইজের কম, মানে i লেস দেন সাইজ, এরকম নাকি? কিন্তু এইটা আমরা এই ভেজালে না গিয়ে আরো সহজেই হচ্ছে ফর ইচ লুপের মাধ্যমে সহজেই করতে পারি। আমরা জাস্ট হচ্ছে ওই ইয়েটা দিয়ে দিব, কালেকশনটা দিয়ে দিব, সো সেই কালেকশন থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফর ইচ অটোমেটিক্যালি একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করে আমাদেরকে ট্রাভার্স করে দিবে। ঠিক আছে? যেমন এখানে আমরা যেমন একটা এরে নিছি, যেমন এই যে একটা এরে দেওয়া আছে, এটার সাইজ আমরা জানি না, কিছু জানি না, সো এটাকে যদি আমরা ফর লুপ দিয়ে লিখতে চাই, তাহলে প্রথমে আমার এর সাইজটা বের করে নেওয়া লাগবে, দেন আমাকে একটা কন্ডিশন লেখা লাগবে যে ফর i ইকুয়ালস টু 0 থেকে শুরু করে i লেস দেন সাইজ, সো আমাকে কন্ডিশন দেওয়া লাগবে যে i লেস দেন সাইজ। ঠিক আছে? এবং সাইজটা আগে বের করে নেওয়া লাগবে যে সাইজ এর সাইজটা কত, সেটা আমরা এর সাইজ ইউজ করে বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে? তো এই কন্ডিশনটা আমার আর লিখে লাগতেছে না, এটা না লিখে আমি
ফর ইচ লুপ ইউজ করতে পারি। ফর ইচ লুপ ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে সে প্রথম থেকে একেবারে শুরু থেকে একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করবে, অটোমেটিক্যালি একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করবে এবং ইনক্রিমেন্ট করবে, একটা একটা করে ভ্যালু ইনক্রিমেন্ট, প্রথমে 12 অ্যাক্সেস করবে, তারপর তার পরের ভ্যালুটা অ্যাক্সেস করবে, তারপর 44 অ্যাক্সেস করবে। তো সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনাল লেখা লাগতেছে না এবং আই প্লাস প্লাস এটাও লেখা লাগতেছে না, বুঝতে পারছি? সেক্ষেত্রে আর আই প্লাস প্লাস এটাও লেখা লাগতেছে না। তো আমরা এর জায়গায় সিম্পলি হচ্ছে ফর ইচটা ইউজ করে দিব, ফর ইচ। তাহলে সে অটোমেটিক্যালি এই এরে থেকে প্রত্যেকটা ভ্যালুকে সে একটা একটা করে অ্যাক্সেস করবে শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝতে পারছেন? এখন এই ফর ইচটা আমরা লিখবো কিভাবে, ফর ইচটা লেখার নিয়মটা কি? সো ফর ইচের সিনট্যাক্সটা হচ্ছে, ফর ইচের সিনট্যাক্সটা হচ্ছে যেমন এখানে দেওয়া আছে দেখেন, ফর, প্রথমে ফর কিওয়ার্ডটা লিখবো, দেন হচ্ছে টাইপ লিখবো, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিব এবং যে কালেকশনের মধ্যে আমরা চাচ্ছি সেই ফর লুপটা ইউজ করতে সেটা লিখে দিব। যেমন এখানে একটা এর মধ্যে যাচ্ছে, এই এর মধ্যে ফর ইচ ইউজ করতে চাইছি, সো এই এর জায়গায় আমরা এরটা লিখে দিলাম। এন্ড আমরা যেহেতু একটা ভেরিয়েবল তো অবশ্যই নিয়ে আসবে, যে ফর আই ইকুয়ালস টু 0 ইনিশিয়ালাইজেশনের জন্য যেটা নিয়েছিলাম আই ইকুয়ালস টু 0, সেই ভেরিয়েবলটা আমরা এখানে নিয়ে নিছি ইন্টিজার আই, প্রথমে ডেটা টাইপ, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল আই দ্বারাই হচ্ছে সে এর প্রত্যেকটা এলিমেন্টকে একবার একবার করে অ্যাক্সেস করবে, ঠিক আছে? সেটা আমরা এই এর নাম যদি অন্য কিছু হইতো সেক্ষেত্রে এই এর জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিতাম। যেমন এর ভ্যালু যদি এ হইতো, আমি এই নামে যদি একটা এর নিতাম তাহলে জাস্ট এখানে এ লিখে দিতাম। কথা বুঝতে পারছেন? তাহলে আমার আর কন্ডিশন বা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লেখা লাগতেছে, সে অটোমেটিক্যালি একটা একটা করে শুরু থেকে একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করবে এবং অ্যাক্সেস করে ভিতরে যে স্টেটমেন্টগুলো লিখবো সেগুলো এক্সিকিউট করবে। বুঝে গেল? বুঝতে পারছেন? সবাই কি আছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমাদের কাজকে আরো সহজ করার জন্য আমরা কিন্তু লুপের লেভেল করতে পারি। লেভেল করা মানে কি? কোনো কিছু নাম দেওয়া, লেভেলিং করা। সো আমরা চাইলে এই যে ফর লুপগুলো লিখতেছি এই প্রত্যেকটা ফর লুপের আলাদা আলাদা নাম দিতে পারবো। এতে করে আমাদের সুবিধা হচ্ছে আমরা পরেই ইউজ এটা মানে অন্য যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো, সেই নাম ইউজ করে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এটা স্পেশালি আমরা যখন নেস্টেড যে জিনিসগুলো, নেস্টেড ফর লুপ অথবা নেস্টেড ইফ লিখি, তো ওই সময় হচ্ছে এই লেভেলটা বেশি কাজে লাগে। যেমন আমরা প্রত্যেকটা লুপের এখানে একটা এক্সাম্পল যদি খেয়াল করেন, লেভেল করা মানে হচ্ছে লুপের নাম দিয়ে দেওয়া, ঠিক আছে? যেমন এই যে লেভেল করার নিয়ম হচ্ছে নাম, প্রথমে নাম দিব, লুপের একটা নাম দিয়ে দেন হচ্ছে একটা কোলন দিব, ঠিক আছে? এটা হচ্ছে লেভেল হয়ে গেল। তার মানে দেখেন এখানে কিন্তু লুপ দুইটা, একটা হচ্ছে বাইরের লুপ আর একটা হচ্ছে ভিতরের লুপ, ফোরের মধ্যে ফোর, নেস্টেড ফোর যেটাকে বলে, একটা ফোর লুপের ভিতরে আবার ফোর লুপ লিখছি। সো এই বাইরের আউটার লুপটার নাম দিলাম হচ্ছে এ, আর ভেতরের যে ফোর লুপ আছে এটার নাম দিলাম হচ্ছে বিবি। এবং আমি চাইলে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এ এবং বিবি কে অ্যাক্সেস করতে পারি। দেখেন এই যে এখানে কিন্তু সে লিখছে এ, ব্রেক করতেছে এ, অথচ এখানে কিন্তু এই লুপের মানে লুপের লেভেলিং না করে কি আমি এটাকে অ্যাক্সেস করতে পারতাম? এটা কিন্তু সম্ভব ছিল না। আমি এই ইনার লুপের মধ্যে এই আউটার লুপকে অ্যাক্সেস করছি কিভাবে দেখেন, জাস্ট হচ্ছে এই লেভেলটা ইউজ করে। তাহলে বলুন এখানে আউটপুটটা অ্যাকচুয়ালি কি আসছে? আউটপুটটা দেখেন তো সবাই বুঝেন কিনা? সো আমাদের এখানে একটা আউটার লুপ আছে এন্ড হচ্ছে একটা ইনার লুপ আছে। দেখেন আউটপুটটা এখানে বুঝেন কিনা? কি বোঝা যায় আউটপুটটা? এই নাইম ইসলাম আছেন? নাইম ইসলাম, জি স্যার। জি বলেন আউটপুটটা কি বুঝছেন কিনা? আউটপুট বুঝছেন এটা? বুঝি নাই স্যার। বুঝেন নাই, কথা বলতেছেন না কেন? বুরহানুদ্দিন ইমন আছেন? বুরহানুদ্দিন ইমন, সাকিব উদ্দিন। জি স্যার। আউটপুটটা এটা বুঝছেন? স্যার এক্স্যাক্টলি বুঝি নাই স্যার।
জুনায়েদ, জি স্যার। আউটপুটটা এক্সপ্লেন করতে পারবেন? স্যার জাভার সিনট্যাক্সের সাথে পরিচিত না, সিনট্যাক্স তো তাই লাগবে। সিনট্যাক্স এখানে সিনট্যাক্স বা আপনি জাভার সিনট্যাক্স বাদ দিয়ে এমনি নরমালি বলেন। সিনট্যাক্সে জাস্ট হচ্ছে প্রিন্টএফ এর জায়গায় সিস্টেম ডট আউট প্রিন্ট লেখা আছে, আর এটা একটা ক্লাসের মধ্যে লিখছি আর একটা মেইন ফাংশনের মধ্যে লিখছি। ফর লুপের সিনট্যাক্স বোঝার জন্য তো জাভা বোঝা লাগে না। কেউ কেউ বুঝেন না এই আউটপুটটা? কেউ বলতে পারবেন না? আমির হামজা, তানিয়া আক্তার, জি না স্যার, বুঝি না। তানভীর, তামিম, আপনি করবেন? রিফা তামান্না, আসসালামু আলাইকুম স্যার। বলেন এটার আউটপুট কিভাবে আসছে? স্যার ক্লাসে আর 1 মিনিট সময় আছে। ওকে, আমরা নতুন লিংক দিব, সেটাই জয়েন করেন সবাই। লিংক দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে জয়েন করবেন। এখানে 26 জন আছেন মনে হয়, 26 জন উইদিন 1 মিনিটস এর মধ্যে 26 জনে জয়েন করবেন, ঠিক আছে? আমরা নতুন লিংক দেওয়ার পরে অ্যাটেন্ডেন্স নিব, সো সঙ্গে সঙ্গে জয়েন করে পারবেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে এই লোক তো না বোঝার কোনো কারণ নেই, সিম্পল একটা লোক দেওয়া আছে এখানে। আপনারা এটাও সি পড়ে আসছেন, সি প্লাস প্লাস পড়ে আসছেন। ওকে, খেয়াল করেন। সো এখানে একটা হচ্ছে আউটার লুপ, এন্ড এই লুপের ভিতরে হচ্ছে আরেকটা লুপ, এটাকে বলা হচ্ছে ইনার লুপ, ঠিক আছে? সো নেস্টেড ফর লুপ দেওয়া আছে এখানে। সো প্রথমে হচ্ছে আই, এই ফর লুপটা কখন হচ্ছে আমার এক্সিকিউট হবে। আচ্ছা, প্রথমে এটা দেখি, ফর আই ইকুয়ালস টু 1, আই ইজ লেস দেন 3, আই প্লাস প্লাস। তাহলে এটা কি প্রথম আই ইকুয়ালস টু 1 এর জন্য কি এই ফর লুপের ভিতরে ঢুকবে কি ঢুকবে না? সবাই বলেন। আই ইকুয়ালস টু 1 এর জন্য এই ফর লুপের স্টেটমেন্ট রান হবে কি হবে না? হবে। জি হবে। হ্যাঁ, সবাই কি একমত হবে? সবারই কথা বলা লাগবে। হবে। বাকিরা? আই ইকুয়ালস টু 1 এর জন্য এই লুপটা এক্সিকিউট হবে কিনা? হবে স্যার। একজন দুইজন বলতে হবে না, বাকিরা কোথায়? জি স্যার, হবে। ওকে, সো তার মানে হচ্ছে প্রথমবারের জন্য আই ইকুয়ালস টু 1 এর জন্য এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে এই ফর লুপের ভিতরে ঢুকবে। সো ফর লুপের ভিতরে ঢোকার পরে দেখবে হচ্ছে আরেকটা ফর লুপ, তাই না? তার মানে আই এর ভ্যালু কত বর্তমানে? আই এর ভ্যালু হচ্ছে বর্তমানে 1। হ্যাঁ, সো আই এর ভ্যালু হচ্ছে বর্তমানে 1, এটা মনে রাখেন। সো আই এর ভ্যালু হচ্ছে 1, ফাইন। সো আই এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে সো ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পরে দেখলো আরেকটা ফর লুপ। সো ফর
ইন্টিজার j ইকুয়ালস টু 1, j ইজ লেস দেন 3, j প্লাস প্লাস। সো এখন j এর ভ্যালু হচ্ছে 1। সো এই j এর জন্য কি এর ভিতরে ঢুকবে কিনা, এই ফর লুপের ভিতরে ঢুকবে বা ফর লুপটা কি এক্সিকিউট হবে? j এর ভ্যালু 1 আর কন্ডিশন দেয়া আছে j এর ভ্যালু লেস দেন অর 3, তার মানে q এর ভ্যালু 3 অথবা 3 এর থেকে কম হলে এই লুপটা এক্সিকিউট হবে। সো তার মানে ভিতরে যাবে, যাওয়ার পরে হচ্ছে একটা ইফ দেওয়া আছে। সো ইফ এর মধ্যে চেক করবে যে i ইকুয়ালস টু 2 এন্ড j ইকুয়ালস টু 2 কিনা। i এর ভ্যালু কি 2 এবং j এর ভ্যালু 2 কিনা, এই দুইটাই যদি সত্য হয় তাহলে হচ্ছে ইফ এর যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা রান হবে। এখানে i এর ভ্যালু কত, i এর ভ্যালু 1, j এর ভ্যালু কত, j এর ভ্যালু কিন্তু 1 এসেছিল নাকি, তাহলে এই ইফ কন্ডিশনটা কি রান হবে, এক্সিকিউট হবে? এটা হ্যাঁ ফলস হবে। তার মানে ফলস হওয়া মানে কি, ইফটা কি রান, ইফটা কি এক্সিকিউট হবে? না, ইফটা এক্সিকিউট হবে না। তাহলে ইফ যদি এক্সিকিউট না হয় তাহলে ইফের পরের যে লাইন আছে সেটা এক্সিকিউট হবে। তাহলে ইফের পরের কি লাইন আছে, ইফের পরের লাইন আছে হচ্ছে কি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন, প্রথমে i প্রিন্ট হবে, তারপর একটা স্পেস দিয়ে তারপরে j প্রিন্ট হবে। তাহলে বর্তমানে i এর ভ্যালু কত, i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু কত, 1 j এর ভ্যালু 1, তাহলে প্রিন্ট হবে কত 1 আর হচ্ছে 1। 1 কথা বুঝে গেল? তারপরে এই লুপ এখানে শেষ, এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে যায় কোথায় যাবে, আবার এই ফর লুপে যাবে। যেহেতু লুপ ফর লুপ থেকে চলতে থাকবে যতক্ষণ না ইয়ে হবে, সো এইখান থেকে বের হয়ে ফর লুপে যাবে এখানে। তাহলে i এর ভ্যালু কত ছিল, i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু তখন কত হবে, এই যে j প্লাস প্লাস আছে, মানে j এর ভ্যালু হয়ে যাবে কত 2, j যেহেতু প্লাস হইতেছে সো j এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে j এর ভ্যালু 2 হলে কি এই ফর লুপের ভিতরে ঢুকবে কি ঢুকবে না, মানে ফর লুপটা এক্সিকিউট হবে কি হবে না? হবে না। j এর ভ্যালু 2 এর জন্য এক্সিকিউট হবে না? না, কেন হবে না? কারণ আমার হচ্ছে আউটার লুপে হচ্ছে 1 হবে আছে। হবে আউটার লুপ এখানে কোত্থেকে আসলো, আমরা তো ভিতরের লুপে গেছি। ও আচ্ছা, ইফটা হবে না। হ্যাঁ, সো এখানে j এর ভ্যালু যদি 2 হয় তাহলে হচ্ছে j এর ভ্যালু 2 হইলে এখানে এক্সিকিউট হবে। সো ইফ এটা এক্সিকিউট হবে না, আবার কি হবে, এই আউটপুট এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে i এর ভ্যালু বর্তমানে কত 1 আর j এর ভ্যালু কত 2, তার মানে 1 আর 2 প্রিন্ট হবে। বুঝে গেল? তারপরে আবার যাবে হচ্ছে এই লুপ, এই আবার এই লুপে যাবে, যাওয়ার পরে দেখবে কত j এর ভ্যালু 1 বাড়বে 3 হয়ে যাবে। সো যখন 3 হবে j এর ভ্যালু 3, এটার জন্য কি এক্সিকিউট হবে এই লুপ, এটা হবে হবে। তাহলে ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে হ্যাঁ i এর ভ্যালু হচ্ছে 1 আর j এর ভ্যালু হচ্ছে 3, তাহলে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 3, ইফটা এক্সিকিউট হবে হবে না, কন্ডিশন ফলস। সো এটা আর এক্সিকিউট হবে না, আবার সিস্টেম ডট আউট এটা এক্সিকিউট হবে। তাহলে i এর ভ্যালু বর্তমানে হচ্ছে 1 আর j এর ভ্যালু হচ্ছে 3, সো 1 3 প্রিন্ট হবে। কথাই বুঝে গেল? তাহলে 1 3 যদি প্রিন্ট হয় তাহলে i এর ভ্যালু কত, সো দেন হচ্ছে আবার এই লুপের মধ্যে যাবে, লুপের মধ্যে j এর ভ্যালু প্লাস প্লাস হবে, j এর ভ্যালু কত হয়ে যাবে 4 হয়ে যাবে। যখন j এর ভ্যালু 4 হয়ে যাবে তখন কি এই ফর লুপটা এক্সিকিউট হবে? নো, এক্সিকিউট হবে না। তাহলে যদি এক্সিকিউট না হয় তার মানে এখানে ফর লুপ থেকে বের হয়ে যাবে, কারণ কন্ডিশন ওভার হয়ে গেছে। সো এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, এই ফর লুপ থেকে বের হওয়ার পরে তার মানে এতটুকু কাজ শেষ, ফর লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, তাহলে ফর লুপ থেকে যদি বের হয়ে যায় তারপরে কি, তারপরে এখানে আর কিছু নাই, এইটা দেখেন এই যে এটা হচ্ছে আগের ফর লুপের ক্লোজিং। ঠিক আছে, তাহলে এখানে আগের ফর লুপ একবার ক্লোজ এক্সিকিউট হয়ে গেল, দেন কি করবে, দেন হচ্ছে আউটার লুপটা আবার এক্সিকিউট হবে। দেন হচ্ছে আউটার লুপ আগে কত ছিল, যে i এর ভ্যালু 1 ছিল, দেন এটা আউটার লুপটা আবার আউটার লুপে যাবে। দেন হচ্ছে i এর ভ্যালু 1 ছিল, এক বাড়বে, বাইরে i এর ভ্যালু হয়ে যাবে কত 2, সো i এর ভ্যালু 2, i এর ভ্যালু 2 এর জন্য ভিতরে কি যাবে, যাবে যাবে। তাহলে যাওয়ার পরে দেখবে আবার আরেকটা হ্যাঁ যাবে i এর ভ্যালু 2 এর জন্য আবার লুপটা এক্সিকিউট হবে। সো i এর ভ্যালু যখন 2, তো আবার j এর ভ্যালু 1, সো i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1 এর জন্য কি এক্সিকিউট হবে, হ্যাঁ j এর ভ্যালু 1 এর জন্য এক্সিকিউট হবে, কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। সো কন্ডিশনটা হবে না, কোনটা হবে, এই সিস্টেম ডট আউট এটা হবে। তার প্রিন্ট কত হবে 2 আর হচ্ছে 1। দেন এইখানে ফর লুপটা আবার, হ্যাঁ ফর লুপটা যেহেতু লুপ ফর লুপ তার মানে আবার এখানে যাবে। তাহলে j এর ভ্যালু কত হবে, 1 ছিল, j এর ভ্যালু কত হবে 2 হবে। তাহলে j এর ভ্যালু যখন 2 হবে এটা কি এক্সিকিউট হবে, হ্যাঁ হবে। কিন্তু দেখেন এখন j এর ভ্যালু 2 হয়ে গেছে, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 2। তাহলে i এর ভ্যালু আর j এর ভ্যালু 2 এ যখন এই লুপের ভিতরে ঢুকবে তখন দেখবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ইফ i ইকুয়ালস টু 2 এবং j ইকুয়ালস টু 2, হ্যাঁ আসলেই 2, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 2, সেক্ষেত্রে কি লেখা, এটা এক্সিকিউট হবে। তাহলে ইফের মধ্যে কি লেখা দেখেন, এক্সিকিউট স্টেটমেন্ট কি লেখা, ব্রেক করতে বলছে a কে, a কোনটা, এই যে আউটার লুপ। তার মানে তখন কি করবে, তখন হচ্ছে আউটার লুপটা ব্রেক করবে। আউটার লুপ ব্রেক করা মানে কি, পুরো লুপ থেকে আউটার লুপ, সম্পূর্ণ ফলো থেকে আউটার লুপ থেকে এই যে এখানে শুরু, এই যে এখানে শেষ, তার মানে এইখানে আর এক্সিকিউট করবে না, এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে নিচে যদি কোনো কিছু থাকে সেটা এক্সিকিউট করবে, এখানে যেহেতু কিছু নাই তো আর এক্সিকিউট করবে। তার মানে আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে 1 1 2 2 1 3 আর হচ্ছে 2 1। যখন 2 2 হবে তখন হচ্ছে এটা বের হয়ে যাবে আউটার লুপ, সো এটা আর প্রিন্ট হবে না।
কথা ক্লিয়ার? ইয়েস। সবাই বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। এখন আমরা যদি ব্রেক এ এর জায়গায় ব্রেক বিবি ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের আউটপুট কি আসতো? শুধু 2 আসতো। শুধু ব্রেক বিবি ইউজ করলাম, তাহলে কি আসবে? সেক্ষেত্রে আমাদের তো সেম 1 1 2 2 1 3 2 3 তো আসবেই। যখন 2 2 পাবে তখন হচ্ছে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু তখন ব্রেক করবে কোনটা? ব্রেক বিবি। বিবি কোনটা? এই যে ইনার লুপ। তার মানে হচ্ছে তখন ইনার লুপ থেকে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? তখন ইনার লুপ থেকে বের হয়ে যাবে। তখন ইনার লুপ থেকে যদি বের হয়ে যায়, তার মানে এই স্টেটমেন্টটা আর রান হবে না। ঠিক আছে? বুঝা গেল? তারপরে হচ্ছে দেন হচ্ছে আবার এই যে জে এর ভ্যালু যেটা ছিল, আই এর ভ্যালু তখন 3 হয়ে যাবে। আই এর ভ্যালু 3 এখান থেকে এখানে এক্সিকিউট করা শুরু করবে। সো তখন 3 হবে, 3 এর জন্য আবার হচ্ছে রান হবে। তো তখন 3 এর জন্য কত রান হবে বলেন? সো 3 এর জন্য আবার হচ্ছে 1 হবে, দেখা দিবে 3 এর জন্য 1, আর 3 এর জন্য 2, ঠিক আছে? 3 এর জন্য 3, এবং সাথে এই তিনটা জিনিস অ্যারো প্রিন্ট হবে। কথা কি বুঝে গেল? এটা বিবি দিয়ে রান করেও দেখবেন। জাস্ট হচ্ছে কোনটা, যখন আই এর ভ্যালু 2 আর জে এর ভ্যালু যখন ট্রু হবে, তখন হচ্ছে এই লুপটা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? এই লুপ থেকে বের হয়ে যাবে মানে কি, তখন হচ্ছে এই যে এখানে আবার ফর লুপের পরেরটা চলে আসছে, তখন এই ফর লুপটা আবার এক্সিকিউট হবে। তো তখন আই এর ভ্যালু হয়ে যাবে 3, 2 এর জায়গায় 3 হয়ে যাবে। 3 এর জন্য আবার পুরোটা এক্সিকিউট হবে। তো 3 এর জন্য 3 1 এর জন্য একবার এক্সিকিউট হবে। আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 1 এর জন্য একবার, তার মানে 3 1 রেজাল্ট আসবে। আবার আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 2 এর জন্য একবার এক্সিকিউট হবে, তখন 3 2 আসবে। আবার আই এর ভ্যালু 3 আর জে এর ভ্যালু তখন 3, তো এটার জন্য একবার এক্সিকিউট হবে, তার মানে 3 3। যখন আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 4 হয়ে যাবে, তখন এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আবার বাইরের লুপটা এক্সিকিউট হবে, তখন আই এর ভ্যালু বাইরের লুপের জন্য 4 হয়ে যাবে। যখন 4 হয়ে যাবে তখন এটা রান করবে না, কারণ কন্ডিশন মিট করবে না, তখন হচ্ছে এটা আমার এই লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তার মানে জিনিসটা যেটা দাঁড়াইলো, আই এর ভ্যালু যখন হচ্ছে 1, মানে এটা হচ্ছে আউটার আই এর ভ্যালু 1 এর জন্য, জে এর ভ্যালু 1 এর জন্য প্রিন্ট হবে, জে এর ভ্যালু 2 এর জন্য প্রিন্ট হবে, এবং জে এর ভ্যালু 3 এর জন্য প্রিন্ট হবে। আবার আই এর ভ্যালু বাইরের এইটা শেষ, দেন আউটার লুপটা আবার চলবে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 2। আই এর ভ্যালু 2 এর জন্য জে এর ভ্যালু 1 একবার প্রিন্ট হবে, বাট জে এর ভ্যালু যখন 2, তখন এটা প্রিন্ট হবে না, কারণ এই যে ব্রেক দেওয়া আছে। আবার জে এর ভ্যালু যখন 3, তখনও প্রিন্ট হবে না, কারণ ব্রেক দেওয়া মানে কি এই লুপ থেকে বের হয়ে যাবে, বাট লুপ থেকে বের হয়ে আবার বাইরের লুপটা আবার এক্সিকিউট করবে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 3। ঠিক আছে? আই এর ভ্যালু 3 জে এর ভ্যালু 1 এর জন্য একবার প্রিন্ট হবে, আই এর ভ্যালু 3 জে এর ভ্যালু 2 এর জন্য একবার প্রিন্ট হবে, এবং আই এর ভ্যালু 3 এবং জে এর ভ্যালু 3 এর জন্য আরেকবার প্রিন্ট হবে। কথা বুঝতে পারছেন? তার মানে এইভাবে আপনারা হচ্ছে লুপ 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 তো এগুলো বারবার করে আসছেন, সিতে করে আসছেন, সি প্লাস প্লাসে করে আসছেন, লুপের ব্যাপারে তো কোনো কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, সো আমরা ব্রেক ইউজ করে আমরা লুপটাকে ইয়ে করতে পারি। আচ্ছা, সো আমরা এতক্ষণ বললাম হচ্ছে ব্রেক। সো এখানে ব্রেকের আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ আর হচ্ছে ব্রেক, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? কন্টিনিউ আর হচ্ছে ব্রেক। এনিওয়ান? কন্টিনিউ, কন্টিনিউ কিওয়ার্ডের কাজ কি? পরের স্টেটমেন্ট রান করা। পরের স্টেটমেন্ট রান করা হলো না তো, আর একটু সুন্দর করে বলা লাগবে। আর কেউ? স্টেটমেন্ট জাম্প করে পরের স্টেটমেন্টে চলে যাবে, জাম্প করে পরের স্টেটমেন্ট যেটা থাকে সেটাতে চলে যাওয়া, মানে যেটা ট্রু হবে সেটাকে স্কিপ করে পরের। না না, পরের স্টেটমেন্ট তো একটু গুছিয়ে বলেন আপনি, মানে আরেকটু চিন্তা করে বলেন, আপনি কি মানে বলতে পারতেছেন না গুছায়। আচ্ছা, ওই সাপোজ হচ্ছে ওই যে আমার যেখানে ইফ এর মধ্যে আমার মানে কন্টিনিউ দেওয়া আছে, তার মানে ও শুধু ইফ থেকে বের হয়ে যাবে, মানে ও জাস্ট ওই ইটারেশনটা থেকে বের হয়ে আসবে, আর ব্রেক হচ্ছে ওই লুপটা থেকে বের হয়ে আসবে।
হ্যাঁ, ব্যাপারটা হলো যে দেখেন কন্টিনিউ, এই যেখানে লেখা আছে কন্টিনিউ করা মানে রানিং দ্য লুপ বাট স্টপ প্রসেসিং দ্য রিমেইন অফ দ্য কোড। মানে আমি যেখানে কন্টিনিউ পাবো সেই কন্টিনিউ এর পরে যতগুলো আছে সেগুলা আর কন্টিনিউ সেগুলাকে আর প্রসেস করবে না, সে আবার লুপের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? তার মানে কন্টিনিউর পরে যে কোডটুকু আছে সেগুলো সে এক্সিকিউট করবে না, না করে আবার সে লুপের মধ্যে চলে যাবে। ঠিক আছে, যেমন এখানে একটা লুপ দেওয়া আছে ফর লুপ, দেখেন এই যে ফর লুপ, এই ফর লুপের মধ্যে স্টেটমেন্ট কয়টা, এটা একটা আর এই যে এটা একটা, দুইটা দুইটা হচ্ছে আমি প্রিন্টেবল স্টেটমেন্ট আছে, দুইটা প্রিন্ট করার স্টেটমেন্ট আছে। এখন দেখেন এর আগে কিন্তু একটা কন্টিনিউ দেওয়া আছে, সো কোনো কারণে যদি এই কন্টিনিউটা এক্সিকিউট হয় সেক্ষেত্রে এই ফর লুপের বাকি অংশ আর এক্সিকিউট করবে না, মানে পরের যতগুলো স্টেটমেন্ট থাকুক না কেন সেগুলো আর এক্সিকিউট না করে সে সেটা আবার ফর লুপের মধ্যে ব্যাক করবে, নেক্সট ইটারেশনে ব্যাক করবে। বুঝতে পারছেন? বুঝছেন কিনা? এটা পরের ইটারেশনে ব্যাক করবে। যেমন এখানে বলছে যে আমার আয়ের ভ্যালু 0, সো আমার যেহেতু জাভাতে লিখতেছি প্রথমে একটা ক্লাস নিয়ে নিছি, একটা ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের মধ্যে আমাদের অবশ্যই একটা মেইন ফাংশন লাগবে, মেইন মেথড লাগবে, সো একটা মেইন মেথড, সো কন্টিনিউ নামে একটা ক্লাস আর একটা মেইন মেথড নিয়ে নিছি, দেন এখানে একটা লুপ চালাইছি। সো আমি বলছি যে এটা অ্যাকচুয়ালি কি করে, ইউ মাইট ওয়ান্ট টু কন্টিনিউ রানিং লুপ বাট স্টপ প্রসেসিং দ্য রিমেইন অফ দ্য কোড ইন ইটস বডি ফর ফার্দার পার্টিকুলার ইটারেশন। তার মানে কন্টিনিউ যদি এক্সিকিউট হয় সেক্ষেত্রে কন্টিনিউর পরে ফর লুপের কন্টিনিউর পরের যে অংশটা আছে সেটা না এক্সিকিউট করে সেটা আবার ফর লুপের মধ্যে ব্যাক করবে, নেক্সট ইটারেশনে ব্যাক করবে, নেক্সট ইটারেশনে যাবে। ঠিক আছে, এখন এইখানে যেমন বলা আছে কি এই ফোন সাইলেন্ট কর। এখানে খেয়াল করেন, আচ্ছা, সো এখানে আমরা যেটা ইয়ে করতেছি, সো এটা এটা আউটপুট কত হবে বলেন তো? এটা আউটপুটটা একটু বলেন চিন্তা করে। মানে যখন কন্টিনিউ পাবে সে পরেরটা আর এক্সিকিউট করবে না। ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন। ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এরকম। 13579 নাইন। কেন এটা এরকম আসবে এক্সপ্লেইন করেন। যেহেতু এখানে আমি চেক করতেছি যে আমার ভাগশেষ মানে রিমাইন্ডার থাকতেছে কিনা, যদি ওটা থাকে তাহলে ওটা স্কিপ হয়ে যাচ্ছে, মানে ওই আইটারেশনটা স্কিপ হয়ে নেক্সট আইটারেশনে যাচ্ছে। ওকে, সো এখানে ওকে খেয়াল করেন এখানে অ্যাকচুয়ালি কি আসছে দেখি। আচ্ছা, সো এখানে ফর লুপের মধ্যে যাবে, ফর লুপের মধ্যে আচ্ছা এই স্টেটমেন্টটা সিস্টেম ডট আউট এই লাইনটা এখানে না দিয়ে আমরা যদি এটা এটা ধরেন এই যে এইখানে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এইখানে দেওয়া, ঠিক আছে। সমস্যা যেটা হয়েছে এটা কন্টিনিউর আগে আমরা এটা প্রিন্ট করে দিছি, এই কারণে রামিম যেটা বলছেন প্রথমে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। এই লাইনটা যদি পরে থাকতো সেক্ষেত্রে ঠিক ছিল। রামিম কি বুঝতে পারছেন? আরেকবার মানে এই যে সিস্টেম ডট আউট প্রিন্টেড এটা কন্টিনিউর আগেই তো আমি প্রিন্ট করে দিচ্ছি, তার মানে এইটা প্রিন্ট হয়ে দেন কন্টিনিউ চেক করতেছে, সো তার মানে কিন্তু সবসময় আইটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে তারপরে আসতেছে। জি। সো এখানে যদি এটা এই লাইনটা কন্টিনিউর পরে নেই, এই যে এইখানে নেই, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা জাস্ট হচ্ছে অড ইভেন অড নাম্বার গুলো প্রিন্ট হবে, ইভেন নাম্বার গুলো তখন আর প্রিন্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের আউটপুটটা আসবে হচ্ছে, এখানে আউটপুটটা কি আসবে বলেন? বলেন তো, আমি আরেকটু চিন্তা করে বলেন, আপনি যেটা বলছেন এটা পরের লাইনটা যদি থাকে সেক্ষেত্রে 1 to 9।
1 2 9 মানে 1 থেকে 9 এরকম কনফিউজ হয়ে গেছে। 1 থেকে 9 আসবে, হ্যাঁ 1 থেকে 9 আসলো, বাট কন্টিনিউয়াসের কাজটা কি হবে? স্যার আপনিই বলুন। ওকে, একটু চিন্তা করেন। স্যার 1 থেকে 9 পর্যন্ত আসবে, পাশাপাশি যে এই বিজোড় সংখ্যাগুলো ওগুলো ডাবল করে প্রিন্ট হবে। একটু চিন্তা করেন, আজানটা শেষ হোক। পাইছেন চিন্তা ভাবনা করে? আছেন সবাই? জি স্যার। জি স্যার। জি, বলুন কি কি বুঝবেন? স্যার আমার হচ্ছে প্রথমে ফর লুপে যাবে, আমার হচ্ছে প্রথমে 0 প্রিন্ট করবে, করে এরপরে হচ্ছে ইফ কন্ডিশন চেক করবে, চেক করে হচ্ছে এটা এটা হচ্ছে যদি ফলস হয় তাহলে এই লুপ থেকে বের হয়ে ও হচ্ছে ফরে যাবে। আচ্ছা, আপনাদের জিনিসটা আরো একটু সহজ করে, মানে এইখানে ধরেন এই যে নিচে যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, হ্যাঁ, দেন এইখানে লেখা আছে যে প্রিন্টএর মধ্যে আই প্রিন্ট করতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলেন। আমরা এই প্রিন্টারের মধ্যে আই প্রিন্ট করতেছি, সিম্পল। তাহলে হচ্ছে ও হচ্ছে আচ্ছা ও হচ্ছে ফর লুপে ঢুকবে, 0 মানে 0 হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করবে যে আই মডুলাস 2 ইকুয়াল টু 0 হয় কিনা, এখানে ফলস হচ্ছে তাহলে ও হচ্ছে আবার ফর লুপে চলে যাবে, গিয়ে পরে হচ্ছে 1 আসবে, 1 হচ্ছে মডুলাস করবে 2 দিয়ে এখানে 2 আসবে, তো এর পরের লাইনটা আবার প্রিন্ট হবে, তাহলে হচ্ছে আমার 1 প্রিন্ট হচ্ছে, এরপর আবার ফর লুপে যাচ্ছে, গিয়ে 2 হচ্ছে 2 মডুলাস করলে হচ্ছে আমার একেবারে আউটপুটটা বলেন, আউটপুটে কি আসতেছে? 13579 13579। ওকে, সো 13579। সো এটা বুঝছেন কিনা সবাই? এটা কি সবাই বুঝছেন? 1 0 তো আসবে মনে হয়, 0 আসবে কখনো? ওকে, সো তার মানে এখানে যেটা হচ্ছে, সো আমি বলছি আয়ের ভ্যালু প্রথমে 0 থাকবে, সো আয়ের ভ্যালু হচ্ছে 0। সো দেন হচ্ছে এই লুপের ভিতরে ঢুকবে, ঢুকে চেক করবে যে মানে আয়ের যে ভ্যালুটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 0 আসে কিনা। যদি আসে সেক্ষেত্রে কন্টিনিউ করবে, মানে লুপের মধ্যে আবার কন্টিনিউ করবে, সে নিচের টুকু আর প্রিন্ট করবে না, ঠিক আছে? তাহলে আয়ের ভ্যালু যখন 0 যাবে, তো আয়ের ভ্যালু 0 0 mod 2, এটা রেজাল্ট কত আসবে? 0 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 0 আসবে, তাই না? 2 0 0 0 আসবে, তার মানে রেজাল্ট 0 আসতেছে, তার মানে কন্টিনিউ করবে, তার মানে 0-র জন্য প্রিন্ট হবে না আর কি। হ্যাঁ, ওকে। তারপরে আয়ের ভ্যালু 1 বাড়বে, তখন হচ্ছে দেখেন 0 যদি আসে, যেহেতু 0-র জন্য 0 আসলো, তখন এটা কন্টিনিউ করবে মানে কি, এই লুপের বাকি অংশ আর এক্সিকিউট করবে না, নিচে যেটা আছে সেটা এক্সিকিউট করবে না, এক্সিকিউট না করে সেটা আবার লুপের মধ্যে ব্যাক করবে, মানে পরের ইটারেশনের জন্য, লুপের পরের ইটারেশন হবে, ঠিক আছে? তাহলে পরের ইটারেশনে যাবে, আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু 1 বাড়বে, তখন আয়ের ভ্যালু 1 হয়ে যাবে, আয়ের ভ্যালু 1 হবে, দেন হচ্ছে ভিতরে ঢুকবে, আয়ের ভ্যালু 1 এর জন্য তো অবশ্যই ভিতরে যাবে। সো ভিতরে যদি যায় সেক্ষেত্রে আয়ের ভ্যালু 1 হবে, তো আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে 1 মডুলাস 2, এটা রেজাল্ট কত আসবে? 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? তাহলে ভাগশেষ আসবে কত? 1। যেহেতু ভাগশেষ 1 আসছে, তার মানে এটা হচ্ছে এক্সিকিউট হবে না, তখন এই লাইনটা আর এক্সিকিউট হবে না, তখন আর কন্টিনিউ হবে না, ঠিক আছে? কন্টিনিউ না হয়ে এই লাইনটা তখন আর এক্সিকিউট হবে না, তখন হচ্ছে এই পরের লাইনে চলে যাবে, তখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলে 1 এ প্রিন্ট করে দেবে, 1 প্রিন্ট করবে, ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে হচ্ছে এখানে লুপ শেষ, তারপর লুপটা আবার পরের ইটারেশনে যাবে, আয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে কত, তখন আয়ের ভ্যালু 2 হয়ে যাবে। সো 2 যখন এর মধ্যে আসবে,
তাহলে দেখবে 2 কে 2 দ্বারা মোড করলে রেজাল্ট কত আসে? 0 আসে। 2 কে 2 দিয়ে ভাগ করে করেন, তাহলে 2 কে 2, তাহলে ভাগশেষ আসতেছে 0। তাহলে যেহেতু 0 ইকুয়ালস টু 0 আসতেছে, তার মানে আবার কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে মানে নিচেরটা এক্সিকিউট হবে না, তখন আবার লুপের মধ্যে কন্টিনিউ করবে। এবং আয়ের ভ্যালু কত হয়ে যাবে? তখন আয়ের ভ্যালু একবারে 3 হয়ে যাবে। এবং 3 এর জন্য আবার যাবে 3 মডুলাস 2। 3 মডুলাস কে যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ কত আসে? 1 দিয়ে দিলে আমার ভাগশেষ আসবে 1। তার মানে ভাগশেষ যেহেতু 1 আসতেছে, তখন এটা কন্টিনিউ করবে না, কন্টিনিউ না করে নিচের লাইনে চলে যাবে, তাহলে 3 প্রিন্ট করবে। তারপরে আবার লুপে চলে যাবে, লুপের ভ্যালু 1 বাড়বে 4। 4 এর জন্য আবার দেখবে যে কন্টিনিউ করবে, তার মানে হচ্ছে 1 3 এভাবে 5 7 9 প্রিন্ট হবে, তাই না? এই তো, জি স্যার। এই হচ্ছে আমাদের কন্টিনিউ কাজ। তার মানে আমাদের কন্টিনিউ যদি করি, সেক্ষেত্রে লুপের বাকি অংশ আর প্রিন্ট হবে না, সরাসরি পরের ইটারেশনে চলে যাবে, লুপের পরের ইটারেশনে চলে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ব্রেক আর হচ্ছে কন্টিনিউ কাজ। এখানে আমরা চাইলে এই যে ব্রেক এন্ড হচ্ছে আউটার লুপ, যেমন একটা লুপের নাম দিয়ে দিছি আউটার লুপ, আগের মতো একটা লুপের নাম দিছি, এটা হচ্ছে ইনার লুপ, ইনার লুপের একটা নাম দিয়ে আমরা চাইলে কন্টিনিউ লিখে সরাসরি ওই লুপের নামও দিয়ে দিতে পারি, যে আমরা আউটার লুপে হচ্ছে কন্টিনিউ করতেছি। এইভাবে দেওয়া যায় চাইলে। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনি রান করে বা প্রত্যেকটার আউটপুট বুঝেন কিনা সেটা দেখবেন। একই সাথে যদি না বোঝেন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবেন। ওকে, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। সো রিটার্ন স্টেটমেন্টের কাজ কি? আমরা অনেকগুলো ফাংশনের ক্ষেত্রে রিটার্ন কিওয়ার্ডটা লিখি, তাই না? আমরা যখন কোনো একটা সিতে যখন ফাংশন লিখছি, হ্যাঁ, তখন হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট, যেমন ইন্টিজার, সাম, এইভাবে লিখি না? যেমন দেখেন এইখানে প্রত্যেকটা কিন্তু একটা রিটার্ন স্টেটমেন্ট, মেইন ফাংশনের একটা রিটার্ন স্টেটমেন্ট আছে। রিটার্ন স্টেটমেন্টটা কি? ভয়েড। সো ভয়েড মানে এই কোনো কিছু রিটার্ন করতেছে না, ঠিক আছে? সো এই রিটার্ন স্টেটমেন্টের কাজ হচ্ছে এইটা যেখান থেকে কল করা হয়, মেথডটাকে যেখান থেকে কল করা হয়, সেইখানে অ্যাকচুয়ালি সে কি রিটার্ন করতেছে এটা বোঝানোর জন্য। দ্য দিস টাইপ স্টেটমেন্ট ইজ ইউজড টু এক্সপ্লিসিটলি রিটার্ন ফ্রম আ মেথড। কোন একটা মেথড অ্যাকচুয়ালি রিটার্ন করে, এন্ড এইটা হচ্ছে আমাদের ইট causes program to control the transfer back to the caller of the method. হ্যাঁ, সো এটা স্যার আমাদের নেক্সট ক্লাসের জন্য কল দিচ্ছে, ক্লাস অলরেডি শেষ। টাইম শেষ আমাদের? জি, কয়টা পর্যন্ত টাইম? 4:30 পর্যন্ত ছিল। হ্যাঁ, 4:40 পর্যন্ত। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ প্রায়। সো এটা রিটার্ন টেস্ট হচ্ছে কি করে? সো আমাদের যেখান থেকে কল করবে মেথডটা, সেইখানে হচ্ছে কন্ট্রোলটা ব্যাক করে দিবে এবং সেইখানে একটা রিটার্ন করে দিবে, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করেন, এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু খেয়াল করেন কি বলছে এখানে, বিফোর দ্য রিটার্ন। যেমন এখানে দেখেন, এখানে কি করছে, একটা ক্লাস নিছে, রিটার্ন নামে একটা ক্লাস নিছে, আর আমাদের একটা মেইন মেথড যেটা নেওয়া লাগবে, অবশ্যই নেওয়া লাগবে, জাভাতে অবশ্যই একটা মেইন মেথড নেওয়া লাগবেই। দেন আমরা একটা বুলিয়ান টি ইকুয়ালস টু ট্রু করে দিছি। দেন এখানে আমি সিস্টেম ডট আউট প্রিন্ট করতেছি বিফোর দ্য রিটার্ন। দেন ইফ টি, দেন হচ্ছে রিটার্ন, মানে রিটার্ন করে দিলাম কাকে? মেইন ফাংশন, যেখানে কল করছে। ফাংশনটা কোথা থেকে কল হয়েছে? রিটার্ন টু দ্য কলার। এখানে যদিও নিচে ফাংশন যে কল করছে, এটা নামে মনে হয় একটা ইয়েটা নাই, যাই হোক। সো রিটার্নের ইয়েটা তো বুঝছেন নাকি? মানে যেখান থেকে কল করবে, যেমন যেখান থেকে কল করবে, এখানে ইফ টি, দেন হচ্ছে রিটার্ন করে দিব। সো এখান থেকে কোনো কিছু কোনো জায়গা থেকে তো রিটার্ন করে নাই, সো রিটার্ন করে নাই, সরাসরি বিফোর দ্য রিটার্ন এটা প্রিন্ট হয়ে গেছে। দেন এটা যেখান থেকে কল করবে, সেখানে আবার রিটার্ন হয়ে যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে একটা মেথড লিখে আমরা এটা বুঝাই দিব রিটার্ন। এই পর্যন্ত মোটামুটি আমাদের এই লেকচারে আছে। এখানে খুবই বেসিক জিনিস ছিল আমাদের প্রোগ্রামিং এর, যেগুলো ছিল এগুলো আমরা আগে থেকেই জানতাম, জাস্ট একটু রিভাইজ করার জন্য। তারপরে আপনার এই স্লাইড পুরোটা হচ্ছে আপনারা দেখবেন, কোনো জায়গায় যদি কনফিউশন লাগে, স্পেশালি কোডের যে আউটপুট গুলা, সেগুলো মিলাই দেখবেন। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কিন্তু আসবে, কোড দেওয়া থাকবে, সেগুলোর আউটপুট বের করা লাগবে। সো আপনারা যেটা করবেন, কোডের আউটপুট গুলা পারতেছেন কিনা সেটা প্র্যাকটিস করবেন। এগুলা এইভাবে প্র্যাকটিস করে কোনোটা যদি না বুঝেন, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন। বুঝতে পারছেন সবাই? ওকে, সিয়ান, আপনি অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে? স্যার আপনি একটু নেন, আমার চার্জ শেষ হয়ে যাবে। সময় তো নাই আমাদের, অন্য যে কোনো একজন। বেশিক্ষণ তো লাগবে না, কমেন্টে নিয়ে নেন। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা সবাই কমেন্টে আপনাদের আইডিটা লিখেন।